কমিক্সের জগতে ভিলেন তো অনেক আছে তাই না? কিন্তু ডক্টর ডুমের মতো জটিল, বুদ্ধিমান আর ভয়ঙ্কর চরিত্র শায়দ আর দ্বিতীয়টি নেই। চলুন আজ মার্ভেলের এই কিংবদন্তি ভিলেনের প্রতিটি স্তর খুলে দেখা যাক। ভাবুন তো এমন একজনের কথা যে মনে প্রাণে বিশ্বাস করে এই গোটা পৃথিবীকে ঠিক করার জন্য, একে নিখুঁত করে তোলার জন্য একমাত্র সেই যোগ্য। ডক্টর ডুমের সবকিছুর মূলে কিন্তু এই একটাই বিশ্বাস, তার অহংকার, তার লক্ষ্য, এমনকি তার চরম নিষ্ঠুরতা। চলুন এই বিশ্বাসটাকে ধরেই আমরা তার জগতের আরও গভীরে যাই। তো এই পর্বে আমরা ঠিক কি দেখব? প্রথমে আমরা জানব তার মুখোশের আড়ালের মানুষটাকে, তারপর দেখব তার শক্তির আসল উৎস কি, কেন তাকে নিয়ে এত কিংবদন্তি, আর সবশেষে এমসিইউতে তার আগমন নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে সেটাও খতিয়ে দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মুখোশের আড়ালের সেই মানুষটা কিভাবে এক অত্যাচারিত অনাথ ছেলে হয়ে উঠল লৌহ বর্মের আড়ালে থাকা এক ভয়ঙ্কর স্বৈরশাসক। ডোমকে যদি আসলেই বুঝতে হয় তাহলে তার অতীতে ফিরে যেতেই হবে। আর তার অতীত মানেই ট্র্যাজেডি। তার মা সিনথিয়া ছিলেন একজন খুবই শক্তিশালী জাদুকরী, কিন্তু তার আত্মাটা আটকে যায় শয়তান মেফিস্টোর কাছে। আর অন্যদিকে তার বাবা ওয়ার্নার, তিনি ছিলেন একজন চিকিৎসক, যিনি নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে মারা যান। ভাবুন একবার, এই দুটো ভয়ঙ্কর ক্ষতি একটা বাচ্চার মনে কী পরিমাণ প্রভাব ফেলতে পারে। ঠিক এটাই তার মধ্যে ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতি এক তীব্র অদম্য ক্ষুধা তৈরি করে দেয়, যেন জীবনে আর কখনো তাকে অসহায় হতে না হয়। আর এই ক্ষুধাই তাকে ঠেলে দেয় তার জীবনের সেই টার্নিং পয়েন্টের দিকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজের জ্ঞান আর অহংকারের উপর অগাধ বিশ্বাস রেখে ভিক্টর একটা যন্ত্র বানায়। উদ্দেশ্য একটাই, মৃত মায়ের আত্মার সাথে যোগাযোগ করা। কিন্তু তার ক্লাসেরই আরেক জিনিয়াস রিড রিচার্ডস তার যন্ত্রের হিসাবে একটা ভুল খুঁজে পায় আর ভিক্টরকে সাবধান করে। কিন্তু ভিক্টর ভন ডুমের অহংকার তো আকাশের সমান। সে রিডের কথায় কানই দিল না, আর ফলাফল এক ভয়ঙ্কর বিস্ফোরণ, যা তার মুখটা চিরদিনের জন্য ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু ভাবুন তো, ভিক্টর ভন ডুমের মতো মানুষ কি নিজের ভুল স্বীকার করবে? কখনোই না। সে দুর্ঘটনার পুরো দায়টা চাপিয়ে দিল রিড রিচার্ডসের ঘাড়ে। আর ঠিক এখান থেকেই শুরু হলো কমিক্স ইতিহাসের অন্যতম সেরা আর দীর্ঘস্থায়ী এক শত্রুতার। এরপর ভিক্টরের জীবনটা পুরোপুরি বদলে যায়। ক্ষতবিক্ষত মুখে, লজ্জা আর অপমানে সে বিশ্ববিদ্যালয় থেকে পালায়। এরপর সে গোটা দুনিয়া চষে বেড়াতে শুরু করে, শুধু জ্ঞান আর শক্তির খোঁজে। অবশেষে তিব্বতের এক গোপন মঠে সে খুঁজে পায় তার আসল পথ। সেখানে সে প্রযুক্তি আর জাদুবিদ্যার এক অবিশ্বাস্য মিশ্রণ আয়ত্ত করে। আর এখানেই সে বানায় তার সেই বিখ্যাত আর্মার। কিন্তু আসল নাটকটা হয় এরপর। সে নির্দেশ দেয় মুখোশটা গনগনে গরম অবস্থাতেই যেন তার মুখে পরিয়ে দেওয়া হয়। এটা ছিল একটা প্রতীকী মুহূর্ত। নিজের পুরনো পরিচয়, নিজের মানবতাকে পুরোপুরি বিসর্জন দিয়ে ডক্টর ডুম হয়ে ওঠার চূড়ান্ত ধাপ। তো এই মানুষটা যে কতটা ভয়ঙ্কর তা তো বোঝা গেল, কিন্তু তার শক্তির উৎস কী? চলুন এবার তার সেই অবিশ্বাস্য ক্ষমতার ভাণ্ডারটা একটু ঘেঁটে দেখা যাক। এটা হলো বিজ্ঞান, জাদু আর ইস্পাতের এক অশুভ জোট। ডুমের ক্ষমতার প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় স্তম্ভ হল তার বুদ্ধি। মানে সাধারণ বুদ্ধি না, সুপার জিনিয়াস লেভেলের। অনেকেই তো বলে সে রিড রিচার্ডসের সমান বা হয়তো তার চেয়েও বেশি বুদ্ধিমান। সে এমন সব কসমিক শক্তিকে বুদ্ধির প্যাচে হারিয়েছে যাদের ক্ষমতা প্রায় ঈশ্বরের মতো। টাইম মেশিন বানানো বা অন্য ইউনিভার্সে চলে যাওয়া, এগুলো তার কাছে যেন ছেলে খেলা। কিন্তু ডুমকে যা সত্যি অনন্য করে তুলেছে তা হল সে শুধু একজন বিজ্ঞানী নয়, সে মার্ভেলের অন্যতম সেরা জাদুকরদের একজন। মানে সে ডক্টর স্ট্রেঞ্জের একজন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। সে দেবতা, এমনকি শয়তানদের কাছ থেকেও জাদুশক্তি কেড়ে নিয়েছে। ভাবা যায়? কিছু টাইমলাইনে তো দেখা গেছে সেই হয়ে উঠেছে সর্সারার সুপ্রিম। আর তার এই বিজ্ঞান আর জাদুর জ্ঞান দুটোই একসাথে মিশেছে তার সেই বিখ্যাত বর্মের মধ্যে। এটা কিন্তু শুধু একটা মেটালের স্যুট না, এটা পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোর মধ্যে একটা। এর ফোর্স ফিল্ড এতটাই শক্তিশালী যে দেবতাদের আক্রমণও আটকাতে পারে। আর এর থেকে যে এনার্জি ব্লাস্ট বের হয় তা দিয়ে আস্ত পাহাড় গুলিয়ে দেওয়া যায়। এক কথায় বললে এটা একটা চলমান দুর্গ। আচ্ছা, ডুমের আরেকটা ভয়ঙ্কর কৌশল হলো তার ডুমবট। এগুলো কি? এগুলো হলো ডক্টর ডুমের হুবহু রোবট কপি। আর এগুলো এতটাই নিখুঁত যে মাঝে মাঝে হিরোরা যখন মনে করে যে তারা অনেক লড়াই করে ডুমকে হারিয়ে দিয়েছে, ঠিক তখনই আসল ডুম স্ক্রিনে এসে হাসতে হাসতে বলে, ওটা তো আমি ছিলাম না, ওটা ছিল আমার একটা ডুমবট। এটা তার রহস্যময় আর প্রায় অপরাজয় একটা ভাবমূর্তি তৈরি করে।
তো এতক্ষণে আমরা তার ক্ষমতা সম্পর্কে জানলাম, কিন্তু এই সব কিছুর পরেও কেন তাকে কিংবদন্তি বলা হয়? চলুন তার কিছু আইকনিক গল্প আর তার অনন্য স্টেটাসের দিকে একবার নজর দেওয়া যাক। দেখুন, এখানেই ডোম আর 5টা সাধারণ ভিলেনের থেকে একেবারে আলাদা। সে লুকিয়ে চুরিয়ে ষড়যন্ত্র করে না, কারণ সে কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন রাজা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ল্যাটভেরিয়া নামের একটা গোটা দেশের সে একচ্ছত্র অধিপতি। আর এখানে তার চরিত্রের সবচেয়ে জটিল দিকটা সামনে আসে। জানেন কি, ডুমের শাসনে ল্যাটভেরিয়াতে কোনো অপরাধ নেই, কোনো দারিদ্র্য নেই, কোনো অনাহার নেই। তার দেশের মানুষ সুরক্ষিত, শান্তিতে থাকে আর প্রযুক্তিগতভাবে অনেক উন্নত জীবন কাটায়। কিন্তু এর জন্য তাদের একটা বিশাল মূল্য দিতে হয়, তাদের স্বাধীনতা। ডুমের বিশ্বাস হল সাধারণ মানুষ নিজেদের ভালো মন্দ বোঝার যোগ্য নয়, তাদের হাতে ক্ষমতা দিলে তারা শুধু বিশৃঙ্খলায় তৈরি করবে। তাই একমাত্র তার মতো একজন মহাজ্ঞানী ও শক্তিশালী শাসকের লৌহ শাসনের নিচেই মানবতার উন্নতি করতে পারে। মানে সে নিজেকে একজন স্বৈরশাসক ভাবে না, সে নিজেকে ভাবে মানবজাতির একমাত্র ত্রাণকর্তা। আর তার এই দর্শনটা যে শুধু মুখের কথা না, সেটা সে কমিক্সের পাতায় বারবার প্রমাণও করেছে। যেমন ধরুন সিক্রেট ওয়ার্সের কথা। যখন পুরো মাল্টিভার্সটাই ধ্বংসের মুখে, তখন একমাত্র ডুমি ঈশ্বরের মতো ক্ষমতা দখল করে সবকিছুকে বাঁচিয়ে একটা নতুন জগৎ তৈরি করে। আবার দেখুন ট্রায়াম্ফ অ্যান্ড টর্মেন্ট গল্পে সে ডক্টর স্ট্রেঞ্জের সাথে মিলে নরকে যায়। কেন? তার মায়ের আত্মাকে মুক্ত করতে। এটা তার চরিত্রের একটা অন্যদিকও দেখায়। আবার ডুমোয়ারের মতো গল্পে সে ওয়াকান্ডার উপর আক্রমণ করে, শুধু এটা প্রমাণ করার জন্য যে তার কৌশল আর বুদ্ধির সামনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশও অসহায়। তো কমিক্সে তো সে কিংবদন্তি, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল সিনেমার পর্দায় কি হবে। চলুন এবার সবচেয়ে উত্তেজনার অংশে আসা যাক। এমসিইউ কিভাবে তার ইতিহাসের হয়তো সবচেয়ে বড় ভিলেনের জন্য পথ তৈরি করছে। অনেকেই ভাবতে পারেন, থানোসের পর এমসিইউতে কি আর এত বড় মাপের ভিলেনের দরকার আছে? উত্তর হল হ্যাঁ আছে, কারণ ডক্টর ডুম আর থ্যানোস দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। দেখুন, থ্যানোস ছিল এক কসমিক শক্তি যার লক্ষ্য ছিল ধ্বংস। সে চেয়েছিল অর্ধেক জীবন মুছে দিয়ে ভারসাম্য আনতে। সে ছিল একটা ঝড়ের মতো, যা এসে সব তছনছ করে দিয়ে চলে গেছে। কিন্তু ডুম ধ্বংস চায় না, সে চায় নিয়ন্ত্রণ। সে পৃথিবীকে নিজের আদর্শে নিখুঁত করে গড়তে চায়। তার দর্শনটা হল ত্যাগ নয়, সঠিক শাসনই পৃথিবীকে বাঁচাতে পারে। তাই থ্যানোস যদি হয় একটা ঝড়, তাহলে ডুম হলো এক নতুন শাসন ব্যবস্থা যা চিরকালের জন্য থেকে যেতে চায়। তাহলে প্রশ্ন হল, এমসিইউতে তাকে কিভাবে আনা হবে? মোটামুটিভাবে যা ধারণা করা হচ্ছে তাতে একটা 3 ধাপের প্ল্যান থাকতে পারে। প্রথম ধাপ, ফ্যান্টাস্টিক ফোর সিনেমা দিয়ে তার এন্ট্রি হবে, হয়তো রিড রিচার্ডসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বা পর্দার আড়ালের কোনো শক্তি হিসেবে। দ্বিতীয় ধাপ, এরপর কয়েকটা সিনেমা বা সিরিজ জুড়ে আমরা দেখব সে কিভাবে মাল্টিভার্সের জ্ঞান আর ডার্ক ম্যাজিক কাজে লাগিয়ে নিজের ক্ষমতাকে চূড়ায় নিয়ে যাচ্ছে। আর ফাইনাল ধাপ, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের মতো কোনো একটা বিশাল ইভেন্টে যখন মাল্টিভার্স ভেঙে পড়বে আর হিরোরা দিশেহারা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে সে এসে সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেবে আর হয়ে উঠবে গড এম্পায়ার ডুম। শেষ পর্যন্ত ডক্টর ডুম কেন এত স্পেশাল? কারণ সে এমন একটা চরিত্র যা এমসিইউ আগে কখনো দেখেনি। সে একই সাথে একজন টপ ক্লাস বিজ্ঞানী, একজন শক্তিশালী জাদুকর, আবার একটা দেশের রাজাও। কিন্তু এই সবকিছুর ওপরে সে একজন দার্শনিক। সে শুধু অ্যাভেঞ্জার্সদের সাথে মারামারি করতে আসে না, সে তাদের পুরো আদর্শটাকেই প্রশ্নবিদ্ধ করে। সে এসে প্রশ্ন করে, তোমরা যে নিজেদের হিরো বলো, তোমরা কি আসলেই পৃথিবীকে বাঁচাতে পারছো, নাকি তোমাদের লড়াইগুলো শুধু বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দিচ্ছে? তাই ডুম শুধু একটা বিপদ নয়, সে একটা বিকল্প দর্শন, পৃথিবী চালানোর একটা সম্পূর্ণ নতুন মডেল। আর ঠিক এই কারণেই যদি মার্ভেল তাকে ঠিকঠাকভাবে পর্দায় আনতে পারে, তাহলে ডক্টর ডুম শুধু একটা সিনেমার ভিলেন হয়েই থেমে থাকবে না, সে এমসিইউর গোটা একটা যুগের ভাগ্য নির্ধারণ করবে। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা খুব জটিল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে মানুষটা পৃথিবীকে বাঁচানোর নামে এর স্বাধীনতাটাই কেড়ে নিতে চায়। সে কি আসলেই এই পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন, নাকি এর একমাত্র আশা?